প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তর বলতে আমরা দুইটা বুঝি, একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। তাইলে বাক্যের রূপান্তর হিসাবে সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। দুটোটার অর্থই বাক্যের রূপান্তর, কিন্তু বৈশিষ্ট্যের দিক দিয়ে একটু পার্থক্য আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের গঠনের পরিবর্তন হলেও অর্থের কোনো পরিবর্তন হবে না। একটা এক্সাম্পল, যেমন হি ইজ এ গুড বয়, তাইলে সে হয় একজন ভালো বালক। হি ইজেন্ট, এখানে আমরা ইজের সাথে অক্সিলারি ভার্ব যোগ করে দিলেও মূল ওয়ার্ডের বিপরীত শব্দ বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে হি ইজেন্ট এ ব্যাড বয়, সে খারাপ বালক না। তাইলে অর্থটা একই থেকে গেল, খারাপ বালক না মানে ভালো। তাইলে অর্থটা একই থাকলো, শুধু গঠনের পরিবর্তন হবে। আর কনভার্সেশন অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের রূপের বা গঠনের পরিবর্তনের সাথে সাথে অর্থেরও পরিবর্তন হবে। যেমন হি ইজ এ গুড বয়, নেগেটিভে আমরা লিখতে পারি হি ইজ নট এ গুড বয়, সে ভালো বালক না। আমাদের আজকের টপিকস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। চলো আমরা রুলসগুলো শুরু করি। ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমাদেরকে রূপান্তর করতে হবে। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেটিভ হচ্ছে না বোধক। যে সেন্টেন্সে নো বা নট জাতীয় কোনো শব্দ থাকবে ওইটাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়, আর বাকিগুলোকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। তাহলে তোমাকে যখন দেখবে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তাহলে তোমার কাজ হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে দিবা। আমরা করতেছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, বিষয়টা মনে রাখো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখবা যে অক্সিলারি ভার্ব আছে, তখন তোমাকে করতে হবে কি, এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট যোগ করতে হবে। তারপরে মূল ওয়ার্ডের বিপরীত শব্দ বসাইতে হবে। মূল ওয়ার্ড বলতে এখানে কখনো ভার্বটাকেও বুঝাবে, কখনো অ্যাডজেক্টিভটাকেও বুঝাবে, কখনো অ্যাডভার্বকেও বুঝাবে। এটাই মূল ওয়ার্ড, এটা তোমাকে খুঁজে বের করে নিতে হবে। এক্সাম্পলে আসো, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে আর আমরা এখানে মূল ওয়ার্ডটা ধরে নিলাম অনেস্ট। তাইলে হি অক্সিলারি ভার্বের সাথে নট, ইজ নট। অনেস্টের বিপরীত শব্দ ডিজঅনেস্ট, তাহলে ডিজঅনেস্টের আগে এন বসে না, ডিজঅনেস্টের আগে এ বসে। তাহলে তোমাকে অনেস্ট ম্যান লিখতে হবে। আর্টিকেলটার দিকে একটু খেয়াল রাখতে হবে, অনেস্টের আগে এন বসে, ডিজঅনেস্টের আগে এ বসে। তারপরে হি ইজ অ্যাটেন্টিভ, তাহলে তোমাকে লিখতে হবে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে। হি ইজেন্ট, অ্যাটেন্টিভের বিপরীত শব্দ ইনঅ্যাটেন্টিভ। তারপরে দেওয়া আছে হি ইজ কাইন্ড, তাহলে তোমাকে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে। হি ইজেন্ট, কাইন্ডের বিপরীত শব্দ আনকাইন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্লাস নট, আর যদি না থাকে, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সেই শুধু অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু এবং ডাজ ব্যবহার করব, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহার করব। তাহলে একটু দেখো, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী তোমাকে ডু ডাজ ডিড আনতে হবে, তার সাথে নট যোগ করতে হবে। আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওটা হচ্ছে ডু ডাজ ডিডের পরে তোমাকে ভার্বের কিন্তু বি ওয়ান ফর্ম মানে বেস ফর্মটা ইউজ করতেই হবে। তাহলে দেখো এখানে হি ওয়ার্কস ফাস্ট, তাহলে আমরা এখানে কোনো অক্সিলারি ভার্ব পাচ্ছি না, যেহেতু ভার্বের শেষে এস আছে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা লিখব হি, যেহেতু এস বাই ইয়েস আছে, এটা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজকেই ফলো করবে, তাহলে ডাজের সাথে আমরা নট যোগ করব, ডাজেন্ট ওয়ার্ক। মূল ওয়ার্ডের বিপরীত শব্দ, ফার্স্টের বিপরীত শব্দ কি, স্লো। তারপরে দেখো আই লাভ মাই প্যারেন্টস, তাহলে আই আছে আর এখানে ভার্বের ওয়ান ফ্রম দেওয়া আছে, তাহলে আমরা কি লিখব, আই ডোন্ট। লাভের বিপরীত শব্দ কি, হ্যাট, আই ডোন্ট হেট মাই প্যারেন্টস।
তারপর সেন্টেন্সটাতে দেখো হি এগ্রিড, ইডি যোগ করে দেওয়া হচ্ছে, তার মানে ভার্ব টুতে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে তোমাকে কি আনতে হবে? মূল ওয়ার্ডের বিপরীত শব্দের আগে তোমাকে কি আনতে হবে? ডিডেন্ট আনতে হবে। তাহলে দেখো হি ডিডেন্ট এগ্রির বিপরীত শব্দ ডিজএগ্রি। এখানে এগ্রিড লিখলে হবে না, তোমাকে লিখতে হবে ডিজএগ্রি, এগ্রি উইথ ইউ। ঠিক আছে? তাইলে যখন দেখবে যে ভার্বের টু ফর্ম থাকবে, তাইলে তোমাকে ডিডেন্ট আনার পরে ভার্বের ওয়ান ফর্ম ইউজ করতে হবে। এখানে ভার্বের শেষে অ্যাজ ছিল, ডাজেন্টের পরে শুধু বেস ফর্মটা বসানো হয়েছে, এস বা ইয়েস যোগ করা হবে না। এভাবে তোমাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাফার্মেটিভ বাক্যে ওয়ানলি বা অ্যালোন থাকলে তার পরিবর্তন একটু খেয়াল করতে হবে। ব্যক্তি বুঝালে ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বুঝায় নান বাট, বস্তু বুঝালে নাথিং বাট, আর সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। বুঝার ক্ষেত্রে আমরা একটাই মনে রাখবো, নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন লেখা হবে দ্য চাইল্ড লাইকস ওয়ানলি সুইট, এ ওয়ানলি দ্বারা এখানে কি দ্য চাইল্ডকে ইন্ডিকেট করলো না সুইটকে ইন্ডিকেট করলো, এটা তোমাকে বুঝতেই হবে। যেমন এখানে ওয়ানলি সুইট বলতে শিশুটা শুধুমাত্র মিষ্টি পছন্দ করে, তাইলে এটা বস্তুকে ইন্ডিকেট করছে। তাহলে এই ওয়ানলির জায়গায় তুমি নাথিং বাট বসিয়ে দিবা। যেমন দ্য চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। ঠিক আছে? এরপরে দ্য ব্রেভ ক্যান অ্যাপ্লাই ওয়ানলি, এখানে ওয়ানলিটা সবার শেষে দেওয়া হচ্ছে। এখানে এই ওয়ানলি দ্বারা কাকে বোঝাচ্ছে? ব্যক্তি, বস্তু না সংখ্যা বোঝাচ্ছে? নিশ্চয় ব্রেভ, সাহসী যারা, ব্যক্তি বোঝাচ্ছে, তাইলে নানবার্ড। তাইলে ব্যক্তির ক্ষেত্রে যখন নানবার্ড বসাবা তখন সেন্টেন্সের শুরুতেই বসিয়ে দিতে পারো। তাহলে আমরা বসাই নানবার্ড দ্য ব্রেভ ক্যান অ্যাপ্লাই। এরপরে আই হ্যাভ ওয়ানলি 15 টাকা, এই ক্ষেত্রটা বোঝা যায় সংখ্যার ক্ষেত্রটা, তাইলে আমরা এই ওয়ানলির পরিবর্তে কি বসাবো? নট মোর দেন। আই হ্যাভ নট মোর দেন 15 টাকা, টাকা 50 অথবা 50 টাকা। কিন্তু এর সে এক্সেপশনাল যেগুলো ব্যতিক্রম, যেটা এটা গত বছর জেএসসি পরীক্ষায় একটা বোর্ড এক্সামে এসেছে, এভি ওয়ার্কস ওয়ানলি ইন উইন্টার, এটা কি সংখ্যা বোঝায়, বস্তু বোঝায় নাকি ব্যক্তি বোঝায়? আসলে কোনোটাই বোঝায় না। তাহলে এটাকে আমরা করতে হবে, আমাদের যে 2 নম্বর যে রুলসটা ছিল, যেহেতু এটা দ্বারা সংখ্যাও বোঝায় না, ব্যক্তিও বোঝায় না এবং বস্তুও বোঝায় না, তাইলে তোমাকে এটা করতে হবে কি, অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে মূল ওয়ার্ডের বিপরীত শব্দ দিয়ে। যেমন এভি ডাজেন্ট ওয়ার্ক, ডাজেন্ট ওয়ার্ক। ওয়ানলি ইন উইন্টারের পরিবর্তে আমরা কি লিখব? অল দ্য সিজন, অল দ্য সিজন। উইন্টার ব্যতীত অন্য সকল সিজনে এটা কি করে না, কাজ করে না। এরপর আরও একটা আসছে, এটা মেবি ক্যাডেটে আসছে, এ টাইগার ফাউন্ড নাও হোয়ার বাট, এখানে নাও হোয়ার বাট দিয়ে দিছে, তাহলে ইন এ জু, তাহলে এটা বস্তু বোঝায় যেহেতু জু এর ভিতরে, তাহলে আমরা নাথিং বাট ইন এ জু দিয়ে দিতে পারি। এ টাইগার ফাইন্ড নাথিং বাট ইন আ জু। ক্লিয়ার? ওয়ানলি এর রুলসগুলোর ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ওয়ানলি দ্বারা কোনটাকে বোঝায়, ব্যক্তি, বস্তু না সংখ্যা। এটা বোঝার পরেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী, বাক্যের মধ্যে এভরি থাকলে টেন্স অনুযায়ী দেয়ার ইজ নো ডট ডট বাট অথবা দেয়ার ওয়াজ নো ডট ডট বাট বসে। কিন্তু এভরি এর 3টে রুলস শো করে। যেমন এভরি এর পরিবর্তে তুমি নো প্লাস মূল ওয়ার্ডের বিপরীত শব্দ বসালেও এটার পরিবর্তনটা হয়ে যাবে, অথবা দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো ডট ডট
রিলেটিভ প্রনাউন, এখানে শুধু হো না, বস্তু বুঝাইলে হুইচ বা দ্যাটও আনতে পারবা। হো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব থেকে বাকি অংশ দিয়েও তুমি সেন্টেন্সটা নেগেটিভ করতে পারো। তবে আমি যেটা বললি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট ভার্ব দিয়ে করো, কিন্তু নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে গেলে তোমাকে বাকি দুইটা রুলসও মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বাক্যের মধ্যে যদি এভরি থাকে তাহলে টেন্স অনুযায়ী দেয়ার ইজ নো ডট ডট ভার্ব বসে অথবা দেয়ার ওয়াজ নো ডট ডট ভার্ব বসে। কিন্তু এভরি এর রুলসটা আরও দুইটা রুলসে প্রয়োগ থাকে। নো ডট ডট মূল ওয়ার্ডের বিপরীত শব্দ দিলেও হয়ে যাবে, নোটা বসবে এভরি এর পরিবর্তে। আবার এইভাবেও করা যায়, দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ নো ডট ডট ভার্ব, রিলেটিভ প্রনাউন অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মূল ওয়ার্ড ভার্ব থেকে বাকি অংশ। চলো আমরা এক্সাম্পলটা দেখি। এই দুইটা রুলস, নো প্লাস ডট ডট প্লাস মূল ওয়ার্ডের বিপরীত শব্দ এবং দেয়ার ইজ অথবা ওয়াজ নো ডট ডট ভার্ব প্লাস রিলেটিভ প্রনাউন অক্সিলারি ভার্ব প্লাস নট, এই দুইটা রুলস তোমার দরকার হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার জন্য। শুধু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য তোমার এই একটা রুলসেই যথেষ্ট। চলো আমরা এই এক্সাম্পলটাকে তিনটে রুলসে দেখিয়ে দেব। এক্সাম্পল, যখন এখানে এভরি আছে, এভরি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দেয়ার ইজ নো, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে দেয়ার ইজ নো, তারপরে কমন নাউন মাদার, মাদার, তারপরে অতিরিক্ত ভার্ব যোগ করে এরপর ভার্ব থেকে বাকি অংশ, লাভ হার চাইল্ড, লাভস হার চাইল্ড। তারপরে দেখো এভরি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, নো ব্যবহার করব, নো মাদার, মাদার। লাভসের বিপরীত শব্দ হেটস, হার চাইল্ড। তারপরে দেখো দেয়ার ইজ নো ডট ডট, তাহলে এভরি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দেয়ার ইজ নো মাদার, তারপরে রিলেটিভ প্রনাউন, যেহেতু মাদার ব্যক্তি বোঝাচ্ছে রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা হো আনবো, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে আর ডাজেন্ট যোগ করব অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আর অতিরিক্ত নট, তারপরে ভার্ব থেকে বাকি অংশ, লাভ হার চাইল্ড। আরও একটা এক্সাম্পল দেখে নিই। এভরি এর আরেকটি এক্সাম্পল দেখো, এভরি স্টুডেন্ট রেসপেক্ট হিজ টিচার, তাহলে এভরি এর পরিবর্তে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো স্টুডেন্ট রেসপেক্টের বিফোর, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট রেসপেক্টস হিজ টিচার। আর যদি নো যোগ করে করো, 2 নম্বর রুলস যদি করো, তাহলে নো স্টুডেন্ট, রেসপেক্টের বিপরীত শব্দ ইরেসপেক্ট হিজ টিচার। আর যদি 3 নম্বর রুলসে করো, তাহলে এভরি এর পরিবর্তে বসাতে হবে কি, দেয়ার ইজ নো স্টুডেন্ট, হো রিলেটিভ প্রনাউন হিসেবে কি বসাতে হবে, হো, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে ডাজ আনবো আর অতিরিক্ত নট যোগ করব, তারপরে ভার্ব থেকে বাকি অংশ, রেসপেক্ট হিজ টিচার। ঠিক আছে, এভরি ব্যতীত অল থাকলে, এ স্টুডেন্ট যদি থাকতো, এভরি স্টুডেন্ট না থেকে এই স্টুডেন্ট যদি থাকতো বা এই পেটিউড যদি থাকতো, তাইলে তুমি একই রুলসে করতে পারো। তারপরে দেখো বাক্যের মধ্যে মাস্ট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান যদি থাকে, যদি কোনো বাক্যের মধ্যে দেখো যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং ক্যান আছে, তাইলে তোমাকে ব্যবহার করতে হবে ক্যান নট বাট। তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে ক্যান নট বাট ব্যবহার করবা। কিন্তু আমরা যদি ক্যান নট হেল্প ইউজ করি, যদি কোনো সেন্টেন্সে নেগেটিভে দেখো ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে তুমি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যানের অ্যাফার্মেটিভ করে দিতে পারবা। কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হলে তুমি ক্যান নট ভার্ব দিয়েই করে দিবা। আর যদি ক্যান নট হেল্প বসাও, তাহলে তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর হ্যাড টু আর কুড থাকলে সেক্ষেত্রে তোমাকে কুড নট অথবা কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি দিতে হবে। যখন ক্যান নট বাট অথবা কুড নট বাট ইউজ করবা, তখন এটার অর্থটা দিবে
না করে পারি না, না মেনে পারি না, না গিয়ে পারি না, এমন অর্থ দিয়ে থাকবে। তাহলে আসো উই মাস্ট ডু ইট, আমরা অবশ্যই এটা করব। আর মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট ইউজ করি তাহলে উই ক্যান নট বাট ডু ইট, আমরা এটা না করে পারি না, এরকম অর্থ দিবে। আর যদি আমরা ক্যান নট হেল্প লিখি তাহলে কি লিখব? উই কান্ট হেল্প। হেল্প ইউজ করলে এই ভার্বের সাথে তোমাকে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, ডুইং ইট, আমি এটা না করে পারি না। তারপরে হ্যাড টু আছে, হ্যাড টু এর পরিবর্তে সেম তোমাকে কি ব্যবহার করতে হবে? কুড নট বাট, যেহেতু পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, কুড নট বাট হেল্প দ্য ফোর। আর যদি আমরা কুড নট হেল্প ইউজ করি, আই কুডেন্ট হেল্প হেল্পিং দ্য ফোর, গরিবকে সাহায্য না করে আমি পারি না। এভাবে তোমাকে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বথ ডট ডট এন থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বথ ডট ডট এন থাকে তাহলে তুমি বথের পরিবর্তে নট অনলি, যে জায়গায় বথ থাকবে ওই স্থলে নট অনলি আর এন্ডের জায়গায় বাট অলসো শব্দটা যোগ করে দিবা। এক্সাম্পল, বথ রানা অ্যান্ড রামিম ক্যান ডু ইট, তাহলে আমরা এই বথের জায়গায় কি যোগ করব? নট অনলি, নট অনলি রানা বাট অলসো রামিম ক্যান ডু ইট। এখানে আমরা দুইটা নোট দিয়ে দিছি। বথ কখনো কখনো উল্লেখ থাকে না, বথ উল্লেখ নাও থাকতে পারে, কিন্তু এন্ড দ্বারা দুইটা নাউন, প্রনাউন অথবা দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করা থাকতে পারে, তাহলে তুমি নট অনলি বাট অলসো দিয়ে করে দিতে পারো। যেমন আই লাইক টি অ্যান্ড কফি, টি অ্যান্ড কফি দুইটা নাউনকে যোগ করে দিয়েছে, তাহলে তুমি কিভাবে করবা? আই লাইক নট অনলি টি বাট অলসো কফি, কফি। নিচে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, হি ইজ অনেস্ট অ্যান্ড পাংচুয়াল, দুইটা অ্যাডজেক্টিভকে যোগ করে দিয়ে দিছে, তুমি এটা এভাবে করতে পারো, হি ইজ নট অনলি অনেস্ট, ইএসটি অনেস্ট, বাট অলসো পাংচুয়াল। এভাবে না করে তুমি আমাদের এক নাম্বার রুলসেও যাইতে পারো, যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস মূল ওয়ার্ডের বিপরীত শব্দ, তুমি এটাকে এইভাবেও করতে পারো, হি ইজন্ট ডিজঅনেস্ট অ্যান্ড পাংচুয়ালের বিপরীত শব্দ লেট। তবে বিপরীত শব্দগুলো খুঁজতে গেলে দুইটা বিপরীত শব্দ যদি জানা না থাকে তাহলে তুমি নট অনলি বাট অলসো দিয়ে করে দেওয়াটাই বেটার, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু বিপরীত শব্দ দিয়ে লিখতে গেলে এখানে বিপরীত শব্দটা জানতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে, টু ডট ডট টু থাকে তাহলে তোমাকে প্রথম টু এর পরিবর্তে সো বসাতে হবে, আর দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসাতে হবে। এখানে টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, আমরা এটা না বললাম, টু এর জায়গায় দ্যাট বসাতে হবে। দ্যাটের পরে তোমাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাইলে ক্যান নট, যদি পাস্ট টেন্স হয় তাইলে কুড নট ব্যবহার করতে হবে। তারপরে টু এর পরের অংশ, মানে টু এর পরে ভার্ব থাকে, মানে ভার্ব থেকে পরের অংশ। চলো এক্সাম্পলগুলো দেখি। যেমন দ্য গার্ল ইজ টু লেজি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, তাইলে আমরা এই টু এর পরিবর্তে কি বসাবো? দ্য গার্ল ইজ সো লেজি, এই টু এর পরিবর্তে কি বসাবো? দ্যাট। এক্সট্রা কি বসাতে হবে? একটা সাবজেক্ট। সাবজেক্ট বলতে দ্য গার্ল আছে, তাহলে দ্য গার্ল থেকে আমরা প্রনাউন হিসেবে কি নিয়ে যাব? শি, সাবজেক্ট নিয়ে আসলাম। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, ইজ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা অতিরিক্ত ক্যান নটও যোগ করতে হবে, ক্যান নট। তারপরে পরের অংশ, এটা হচ্ছে পরের অংশ, ডু ওয়েল ইন দ্য এক্সাম। ক্লিয়ার? তারপরে দেখো, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ক্যারি দ্য লোড, তাহলে আমরা কি লিখবো নেগেটিভে? দ্য ওল্ড ম্যান ইজ, টু এর পরিবর্তে সো, উইকের জায়গায় উইক বসে যাবে, আর এই টু এর জায়গায় দ্যাট। তারপরে সাবজেক্ট, সাবজেক্টটা আমরা দ্য ওল্ড ম্যান থেকে নিয়ে যাব, তাহলে হি। প্রেজেন্ট টেন্সে আছে ক্যান নট,
ক্যারি, টু এর পরের অংশ লোড। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো আর মূল ওয়ার্ডের বিপরীত শব্দ বসাবো। এক্সাম্পল, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজের পরিবর্তে আমরা কি বসাবো? নেভার। যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য তাইলে নেভার টেল এ লাই ওইটাও চিরন্তন সত্য বাক্য। নেভার টেল এ লাই, তাইলে নেভার নেভার স্পিক এ লাই এরকম হবে না, যেহেতু দুটোটাই চিরন্তন সত্য বাক্য। তাহলে চিরন্তন সত্য বাক্যগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না। যেমন অলওয়েজ বি কেয়ারফুল, তাহলে আমরা এটা লিখতে পারবো কি? নেভার বি কেয়ারলেস। এভাবে তোমাকে পরিবর্তন করতে হবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাডের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে ওই ভার্বটাকে ভার্ব থ্রিতে রূপান্তর করতে হবে। আর আমরা জানি যে অ্যাজ সুন অ্যাজ দ্বারা দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে যুক্ত করা হয়, আর যুক্ত করতে গিয়ে কমা ব্যবহার করা হয়। তাহলে আমরা যখন নেগেটিভে করব, নো সুনার হ্যাড ইউজ করব, তখন ওই কমা স্থলে আমরা অতিরিক্ত আরেকটা দেন যোগ করতে হবে। তাহলে দেখো, অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার আই মিট উইথ হিম। তাহলে আমরা লিখব নো সুনার হ্যাড আই, এ ভার্ব টুতে আছে, ভার্ব থ্রিতে নিতে হবে। তাহলে গন, যেহেতু হেডের পরে ভার্বের থ্রি ফর্ম বসে, হ্যাড গন দেয়ার, তাহলে আমরা কমার্স্থলে দেন যোগ করে নিলাম। এই কমার্স্থলে দেন যোগ করতে নিতে হবে আই মিট উইথ হিম। শেষের অংশের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় এক্সাম্পলে দেখো, নো সুনার হ্যাড উই, যেহেতু রিচ বি টু ফর্ম এবং বি থ্রি ফর্ম একই, সেক্ষেত্রে রিচে থেকে যাবে দ্য স্টেশন, দেন মাই ফ্রেন্ড ওয়েলকামড আস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে তাহলে সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ বসে। এটা এসএসসি এবং এইচএসসি লেভেলের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তাহলে হি সামটাইমস কামস হেয়ার, তাহলে আমরা লিখব কি? হি নট অলওয়েজ, নট অক্সিলারি ভার্ব ব্যতীত বসে না, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আনবো? ডাজেন্ট অলওয়েজ কাম হেয়ার, কাম হেয়ার। যেহেতু নট অক্সিলারি ভার্ব ব্যতীত বসে না, সেক্ষেত্রে এখানে যেহেতু ভার্বের ওয়ান ফর্ম দেওয়া আছে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ নিয়ে আসলাম। তাহলে ডাজেন্ট অলওয়েজ কাম হেয়ার। আরেকটা আছে এজ ডট ডট এজ থাকলে, তবে এই রুলসটা ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য না। তারপরেও এই রুলসটা দ্বারা কিছু এক্সাম্পল করা যায়। সবগুলো এক্সাম্পল যদি এজের নট মোর দেন দিয়ে করা হয় তাহলে এই রুলসটা প্রযোজ্য হবে না। আবার বলছি, এজ ডট ডট এজ থাকলে নট মোর প্রথম এজের পরিবর্তে নট মোর আর দ্বিতীয় এজের পরিবর্তে দেন বসিয়ে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করা যায়, তবে সকল ক্ষেত্রে এটার অর্থ একই থাকে না, অর্থের পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমরা ডিগ্রি রুলসটাকে এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে ফলো করব। চলো আমরা এটার একটা এক্সাম্পল দিয়ে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম এজ ডট ডট এজ থাকলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বললে শুধুমাত্র এজের পরিবর্তে নট মোর এবং এজের পরিবর্তে দেন দ্বারা করা যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে এক্সাম্পলগুলো, এ ম্যান ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স। তাহলে তুমি কি লিখবা? প্রথমে এজের পরিবর্তে নট মোর অথবা নট লেস। এ ম্যান ইজ নট মোর কানিং দেন এ ফক্স। আর আকবর ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, সেক্ষেত্রে তুমি লিখতে পারো আকবর ইজ নট মোর স্ট্রং দেন এ লায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত
সুপারলেটিভ ডিগ্রি বলতে আমরা দেখব যে সুপারলেটিভ ওয়ার্ডটা আছে, আপাতত এইটা দেখে আমরা বুঝে নেব। সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে তোমাকে যা করতে হবে এটা হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু করতে হবে। আমরা এখানে ক্লো দিয়ে দিছি ওয়ান অফ থাকলে, যদি ওয়ান অফ থাকে তাহলে ভেরি ফিউ, আর ওয়ান অফ না থাকলে নো আদার দ্বারা শুরু হবে। এরপরে সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশটা, নো আদার এবং ভেরি ফিউর পরে সুপারলেটিভ যে ওয়ার্ডটা থাকবে এটার পরের অংশটা বসাতে হবে। তারপরে ভার্ব, নো আদার দ্বারা শুরু হলে ভার্ব সবসময় সিঙ্গুলার বসে, মানে যে ভার্বটা দেওয়া আছে ওইটাই বসে, বা মাঝে মাঝে ফ্লুরাল দেওয়া থাকলে সিঙ্গুলার বসাতে হবে। আর ভেরি ফিউ দ্বারা হলে ভার্ব সবসময় ফ্লুরালে বসাইতে হবে। তারপরে সুপারলেটিভ ওয়ার্ডটার পজিটিভ ফর্মে আনতে হবে, পজিটিভ ওয়ার্ডের দুই পাশে এস যোগ করতে হবে, এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস বসাতে হবে। তারপরে প্রদত্ত যে সাবজেক্টটা আছে ওইটাকে বসাইতে হবে। তাহলে আমরা লন্ডন ইজ দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এখানে দেখলাম যে নো ওয়ান অফ নাই, তাহলে না থাকলে আমরা কি দ্বারা শুরু করব, নো আদার দ্বারা শুরু করব। তাহলে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি দ্বারা শুরু করব, নো আদার, নো আদার। তারপর বলছে 2 নম্বরে দেখো সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ, তাহলে এই হচ্ছে সুপারলেটিভ ওয়ার্ড আর এটা হচ্ছে তার পরের অংশ, সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে কি বলছে, ভার্ব বসাতে, যেহেতু নো আদার দ্বারা শুরু হলে ভার্ব সবসময় সিঙ্গুলার বসে, তাইলে এখানে ইজি বসে যাবে, ইজ। আর পরে বলছে এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস, তাহলে এই সুপারলেটিভ ওয়ার্ডটা দ্য বিগেস্ট এটার পজিটিভ ফর্ম করতে হবে, তাহলে লিখি এস বিগ এস। তারপরে প্রদত্ত সাবজেক্ট, সাবজেক্ট কি লন্ডন, লন্ডন যোগ করে দিতে হবে। যদি এখানে ওয়ান অফ যুক্ত থাকতো, ইজের পরে যদি এখানে কি থাকতো, ওয়ান অফ দ্য সিটিজ থাকতো, তাহলে আমরা কি দ্বারা শুরু করতাম, ভেরি ফিউ, ভেরি ফিউ। সিটিজ ফ্লুরাল হয়ে যেত, সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, শুধু ইজের জায়গায় কি ব্যবহার করতাম, আর বাকি সব কিছু একই থাকবে। এই অংশটা আমাদের ডিগ্রির অধ্যায়তে বিস্তারিত আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ অথবা পজিটিভ করার যে নিয়মটা, এটা রুলসে যাওয়ার আগে চলো আমরা এক্সাম্পলটা একটু দেখি। কম্পারেটিভ বা অ্যাফার্মেটিভকে নেগেটিভে অথবা কম্পারেটিভকে পজিটিভে আমরা একই রুলসে নিতে পারবো। তাহলে আমরা দেখি এখানে তালহা হচ্ছে প্রথম সাবজেক্ট আর আই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে আমরা সূত্রটা লিখছি, প্রথমে দ্বিতীয় সাবজেক্টকে কী করতে হবে, প্রথম সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, যেমন আই, ঠিক আছে। এরপরে অক্সিলারি ভার্ব প্লাস নট যোগ করতে হবে, যদি এখানে নট থাকে তাইলে নট উঠে যাবে, আর যদি নট না থাকে তাইলে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে। তাইলে আমরা এখানে কি লিখবো, অক্সিলারি ভার্ব, আই এর সাথে ডাজেন্ট বসে না, আই এর সাথে আমরা বসাবো কি, ডোন্ট। তারপর ডট ডট আছে, যদি ফাইনিট ভার্ব থাকে সেই ক্ষেত্রে ফাইনিট ভার্বটা বসাইয়ে দিতে হবে, ডোন্ট রাইট। তারপরে এস প্লাস পজিটিভ ফ্রম এস, তাহলে এখানে আছে ফাস্টার কম্পারেটিভ ফ্রম, তাহলে তোমাকে লিখতে হবে পজিটিভ ফ্রমে এস ফাস্ট এস। তারপরে তোমাকে করতে হবে প্রথম সাবজেক্টের শেষে নিতে হবে, তালহাকে শেষে নিতে হবে, তালহা, ঠিক আছে। আর পজিটিভকে যদি নেগেটিভে করতে বলা হয় আমরা এটার উপরেই দেখাই দেব, তাহলে তোমাকে কি করতে হবে, এই রুলসটাকে তুমি এখানে আবার অ্যাপ্লাই করো। আই হচ্ছে প্রথম সাবজেক্ট আর তালহা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্টটাকে কি করে নিয়ে আসবো, প্রথম সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে তালহা, তালহা। যেহেতু অক্সিলারি ভার্ব প্লাস নট, তাইলে এখানে অক্সিলারি ভার্ব প্লাস নট আছে, তাইলে থাকলে উঠে যাবে, তাইলে উঠে গেলে ডুও উঠে যাবে, তাইলে তালহার সাথে রাইট, রাইটস। যেহেতু তালহার থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হবে, আমরা বলছি নট থাকলে নট উঠে যাবে, তাহলে এখানে আমরা ওই সেন্টেন্সে তো ডু আনলাম নট বসানোর জন্য, সেই ক্ষেত্রে আমরা যখন নটটা তুলে দিই এই ডুটাও উঠে যাবে, তাহলে তালহা রাইটস। তাইলে আমরা যেহেতু পজিটিভ থেকে কম্পারেটিভে নেব, তাইলে এখানে পজিটিভ ফর্মটাকে আবার কি করব, কম্পারেটিভ ফর্মে রূপান্তর করব, ফাস্টার, ঠিক আছে। তারপরে তোমাকে কি করতে হবে, প্রথম সাবজেক্টটাকে শেষে নিতে হবে, আই। তাহলে আমরা রুলসটা মুখস্থ না করে
এই ক্ষেত্রে এই রুলসটা মুখস্থ না করে আমরা এই শর্ট টেকনিকটা অবলম্বন করলে কম্পারেটিভ টু পজিটিভ এবং পজিটিভ টু কম্পারেটিভ এর যে রুলসটা আছে এটা সঠিকভাবে করতে পারবো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।